ইসলামী ব্যাংকে আবার দখল করার পায় তারা। আমি বলেছি যে আগামী দিন আমিও নামবো ইনশাল্লাহ। একটা শেয়ার থাকলেও আমি এই ব্যাংকের মালিক, 10 টাকা ডিপোজিট থাকলেও আমি এই ব্যাংকের মালিক। আমার এই সত্তা নিয়ে কাউকে টানাটানি করার সুযোগ দেব না। আমি সামনে গিয়ে বুক খুলে দাঁড়ায় বলবো, যত গুলি আমার বুকে মারো, যত টিয়ারশেল আমার মাথায় মারো, কিন্তু জনগণের উপর, শেয়ার হোল্ডারদের উপর, ডিপোজিটারদের উপর, এই ব্যাংকের মালিকদের উপর সাবধান, একটা গুলিও ছুটতে পারবো না। এমন এক ব্যক্তিকে ইসলামী ব্যাংকের এখন বোর্ডের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হয়েছে, যিনি পালিয়ে গিয়েছিলেন, যিনি পরিত্যক্ত, যিনি ফ্যাসিস্টদের দূষর, তাকে এনে এখন ইসলামী ব্যাংকের ঘাড়ের উপর বসিয়ে দেওয়া হয়েছে। এবং এখন যারা ইসলামী ব্যাংকের সেবাগ্রহীতা, ডিপোজিটার, শেয়ার হোল্ডার, তারা সকলে মিলে এখন রাস্তায় নেমেছে। এখন বলে যে এগুলো সব জামাত ইসলামীর মানুষ। আগে যেভাবে বলতো যে ওই তেলের ইয়েতে সবাই জামাত ইসলামী পাঠিয়ে দিছে, এইটাতেও সেইভাবে বলে। আমি বলছি, আমি স্বীকার করে নিচ্ছি এরা জামাত ইসলামীর মানুষ, এবং এরা এই দেশের নাগরিক। এরা জামাত না, এরা আওয়ামী লীগ না, এরা বিএনপি না, এরা কোনো দল করে না, এটা দেখার বিষয় নয়। তারা এই ব্যাংকের মালিক। এই ব্যাংকের ক্ষতি হবে আর তারা চুপ করে বসে থাকবে, এটা আশা করবেন না। সেখানে তাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছে পুলিশ বাহিনীকে, গুলি, টিয়ার সেল, জল কামান। আমি গতকালকে সিলেটে ছিলাম এই ঘটনা ঘটার সময়। কোন দেশ? জনগণের আমানতের হেফাজতের কোনো খবর নাই, বরঞ্চ আমানত নিয়ে টানাটানি। আপনারা সবাই জানেন এটি একটা চমৎকার ব্যাংক। সৌভাগ্যক্রমে আল্লাহ তাআলা এই ব্যাংকের বোর্ডে আমাকে 6টি বছর সেবা দেওয়ার সুযোগ দিয়েছিলেন। সেই সময়টাই ব্যাংক বাংলাদেশের বৈদেশিক মুদ্রার 32 ভাগ একাই তারা আহরণ করত। টোটাল ডিপোজিট ছিল সমস্ত ব্যাংকগুলোর হিসাবে 28%। এই ব্যাংকের কোনো তারল্য সংকট ছিল না, লিকুইডিটি ক্রাইসিস ছিল না, বরঞ্চ অন্যান্য ইসলামী ব্যাংকগুলোকে মাঝে মধ্যে তারা বিনা লাভে সেখানে তাদেরকে সহযোগিতা করত শত শত কোটি টাকা দিয়ে। সেই ব্যাংকটাকে শেখ হাসিনা লেলিয়ে দিলেন এ সালামকে, নিজেই এখান থেকে 84,000 কোটি টাকা চুরি করে নিয়ে গেল। আরও সাঙ্গপাঙ্গ নিয়ে 1,26,000 কোটি টাকা এখান থেকে চুরি করে নিয়ে গেল। 5 আগস্টের পরিবর্তনের পর ব্যাংকটা আবার কিছুটা স্বাভাবিক দ্বারায় ফিরে আসতে শুরু করলো, মানুষের রাস্তা আবার ফিরে আসতে শুরু করলো। এখন আবার একই ফ্যাসিস্ট কায়দায় সেই ব্যাংকের উপর হামলে পড়া হচ্ছে। আমরা সাবধান করে দিচ্ছি, ইসলামী ব্যাংক যদি মাটির সাথে বসে যায়, সারা বাংলাদেশের অর্থনীতি গিয়ে পড়বে বঙ্গোপসাগরে। ইতিমধ্যে এই ব্যাংকগুলা থেকে টাকা উত্তোলন মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হওয়ার কারণে ব্যাপক হারে বেড়ে গেছে। আমি এইমাত্র সফর করে আসলাম, প্রবাসীরা জিজ্ঞেস করে আমরা কি রিমিটেন্স বাংলাদেশে পাঠাবো। আমি জিজ্ঞেস করলাম, কেন পাঠাবেন না? আপনার পরিবার আছে না? কার কাছে পাঠাবো? মাঝখান থেকে যদি আমার রিমিটেন্স চুরি হয়ে যায়, এর গ্যারান্টি কি? আমাদের তো কোনো আস্থা নাই। যদি এই অনাস্থার পরিবেশ আরও গভীর হয় আর সারা দুনিয়া থেকে যদি আমাদের প্রবাসীরা রেমিটেন্স পাঠাতে ভয় পায়, তাহলে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়াবে চিন্তা করে দেখছেন? হ্যাঁ, যারা চোর ডাকাত তাদের কোনো সমস্যা হবে না, কারণ তাদের তো অবৈধ অর্থের পাহাড় আছে, কিন্তু সাধারণ মানুষের তো জীবন যায় যায় অবস্থা হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, এই দুর্বৃত্তপনার দিকে আর আগাবেন না। বাংলাদেশ ব্যাংকে গভর্নর একজনকে বসিয়েছেন, সেই লোক একটা গার্মেন্ট ফ্যাক্টরির মালিক, এমডি। তিনি নিজে ব্যাংক্রাফট হয়ে গেলেন, ঋণ খেলাফি হয়ে গেলেন। মাত্র 3 মাস আগে 2% ডাউন পেমেন্ট দিয়ে তিনি হয়েছেন রেগুলার। যে একটা গার্মেন্ট ফ্যাক্টরি চালাইতে পারল না, ঋণ খেলাফি হয়ে গেল, গোটা বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা তার হাতে তুলে দেওয়া হলো। কি আশ্চর্যের ব্যাপার! এবং আপনারা দেখেছেন, এখন যাকে চেয়ারম্যান হিসেবে ইসলামী ব্যাংকে দিয়েছে, তার নিজের আপন স্ত্রী ঋণ খেলাফি। সেই ঋণ খেলাফির জামাই হবে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। বিবেক কোথায়? এই দুইজনকেই অবিলম্বে পদত্যাগ করতে হবে।
এই সমস্ত জায়গায় যোগ্য, দক্ষ, পরীক্ষিত, সৎ মানুষগুলোকে বসাতে হবে। দলীয় আনুগত্য দেখে দলখানাদেরকে যদি বসানো হয়, অর্থনীতি ধ্বংস হবে। একদল তো পালিয়ে গিয়েছে পাশের দেশে, বাকিরা কোথায় যাবে আমি জানি না। আমরা ওইটা চাই না। আমরা সংসদে প্রথম দিন দাঁড়িয়েই বলেছি যে আমরা নিরর্থক দামি বিরোধী দল হিসাবে এখানে থাকতে চাই না। আমরা অর্থবহ একটা বিরোধী দল হিসাবে ফাংশন করতে চাই। সরকারের গৃহীত সকল কল্যাণমূলক, ন্যায্য, ইতিবাচক কর্মসূচিতে আমরা অবশ্যই আন্তরিক সমর্থন দিব এবং সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু জনগণের স্বার্থের বিপক্ষে যা হবে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। আমরা চুপ থাকব না। আমরা গৃহপালিত বিরোধী দল হব না। আমরা জনগণের আমানতের সাথে বিশ্বাসঘাতকতা করব না। আমরা জনগণের আমানতের পাহারাদার হব ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এই দেশ আমাদের অধিকার আমাদেরকেই লড়াই করে আদায় করতে হবে। বলবেন লড়াই আর কতকাল? কম করলাম লড়াই, 47-এ করলাম, 71-এ করলাম, 52-তে করলাম, 90-তে করলাম, 24-এ করলাম, আর কত লড়াই? আমাদের জীবন যতদিন আছে লড়াইও ততদিন চলবে ইনশাআল্লাহ। সংসদের ভিতরে কোনো ব্যক্তি আমাদেরকে ধমকের সুরে কথা বলেছিলেন যে বিরোধী দল যদি এইগুলা করে ওইগুলা করে তাইলে ছাড় দিয়ে কথা বলা হবে না। তারা ভাব এমন যে আমাদেরকে দেখায় ছাড়বেন। আমি বলেছিলাম 54 বছরের ইতিহাসে বাংলাদেশ দেখতে দেখতেই আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। সুতরাং নতুন করে কিছু দেখানোর দুঃসাহস দেখাবেন না আমাদেরকে। আর জাতির প্রয়োজনে যদি আরেকবার দেখতে হয় দেখব, শতবার দেখতে হয় তাও দেখব, কিন্তু কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। এ সংকট সারা বাংলাদেশ। গ্যাসের পরিমাণ ধীরে ধীরে কমে আসছে, নতুন গ্যাস ফিল্ডের সন্ধান করা হচ্ছে না এবং গ্যাস উত্তোলনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ওইটুকু না নেওয়া পর্যন্ত অব্যাহত বাড়তি এই চাহিদা পূরণ করা বর্তমান গ্যাসের সরবরাহ দিয়ে প্রায় অসম্ভব। এখানে আমাদের কষ্ট হবে, আপত্তি নাই, হোক, কিন্তু সেইটাও যেন ইনসাফ ভিত্তিক হয়। এলপি গ্যাসের দাম 600-700 টাকা বাড়াই দিয়া 50 টাকা কমানো, এটা জাতির সাথে তামসা বলে আমরা মনে করি। আবার ইদানিং দেখেছেন 1 মাসও হয় নাই, তেলের মূল্য বৃদ্ধি করা হলো 8 থেকে 12%। ঠিক 1 মাসের কম সময়ের ভিতরে আবার 3টা আইটেমে প্রায় 5 টাকা করে লিটার প্রতি আবার বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজকে আবার বিদ্যুতের দাম প্রায় 17% বাড়ানো হয়েছে। তো এই মরা মানুষগুলো এত বোঝা বহন করবে কিভাবে? জনগণের আয় তো বৃদ্ধি হচ্ছে না, বরঞ্চ বেকারত্বের মিছিল দীর্ঘতর হচ্ছে। সেই জায়গায় যদি অব্যাহতভাবে জনগণের উপর এই ধরনের কর এবং দ্রব্যের মূল্য চেপে বসে, আমাদের দেশের জনগণ বাঁচবে কিভাবে? আশ্চর্য, আমাদের দেশে সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত আছে। সংসদ বসবে 7 তারিখ, বাজেট অধিবেশন, তার আগেই সব বাড়ায় নেওয়া হলো। এটা কি? সংসদে আলোচনা করেন, আমরা আলোচনায় অংশ নেই, তারপরে যেটা যৌক্তিক জনগণ দেখবে সেইটাই হবে। জনগণ বুঝতে পারবে সংকট কোথায়, বাস্তবতা কী। এটা না করে এই চালাকি করে মাত্র 4 দিন আগে এই মূল্যগুলো বৃদ্ধি করা হচ্ছে কেন? এই অবস্থায় কি আমরা চুপ থাকব? খতমে খাজেগান পাঠ করব? না, এই অবস্থায় আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আমরা আগামীকালই সারা দেশব্যাপী এই সমস্ত জ্বালানির মূল্য বৃদ্ধি এবং তার কারণে অব্যাহত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইনশাল্লাহ আমরা কর্মসূচি পালন করব। এই কর্মসূচি কোনো দলের নয়, এটি 18 কোটি মানুষের। আমরা দলের জন্য দাবি নিয়ে আসবো না রাস্তায়, আমরা জনগণের জন্য দাবি নিয়ে রাস্তায় আসবো ইনশাল্লাহ। আজকেও সংসদে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল, তো সরকারি পক্ষের একজন দায়িত্বশীল ব্যক্তি অনুরোধ করলেন যে আমরা যেন একটু সহনীয় অবস্থায় কর্মসূচি পালন করি। আমাদেরকে যদি আপনারা কর্মসূচি পালনে বাধ্য না করেন, সহনীয় কেন, আমরা কোনো কর্মসূচি পালন করব না। কিন্তু যদি বাধ্য করেন তাহলে সহনীয় বলে আমাদের ডিকশনারিতে কোনো শব্দ নাই।
যা প্রয়োজন তা করা হবে ইনশাআল্লাহ। আমরা লড়ে যাব, মানুষের অধিকারের পক্ষে লড়ে যাব। আমরা দমব না, আমরা থামব না। আপনারা দেখেছেন আমাদের দেশের অর্থনীতি বিধ্বস্ত। ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন পাচ্ছেন না, ডিপোজিটাররা তাদের টাকা ফেরত পাচ্ছেন না, শেয়ার হোল্ডাররা তাদের শেয়ারের হিসাব মিলাতে পারছেন না। এই অবস্থায় আবার 6টি ব্যাংকের গ্রাহকদের কি অবস্থা?